উদ্বোধনের অপেক্ষায় রংপুর লালমনিরহাটবাসীর বহুল প্রতীক্ষিত দ্বিতীয় তিস্তা সড়ক সেতু ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়ার আশাবাদ। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বিক্রি বাড়ায় সন্তোষ ব্যবসায়ীদের। রাইড শেয়ারিং সার্ভিস নিয়ে আসছে পিঙ্ক স্যাম। এ মাসের শেষেই এর সুবিধা পাবেন রাজধানীর নারীরা। প্রতি ৩ কিলোমিটারের ভাড়া ৬০ টাকা। এবং ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মুসল্লির ঢল। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মামুন আব্দুল্লাহ। দর্শক, এই মুহূর্তে মিরপুর ইনডোর স্টেডিয়াম এলাকায় টিকিট কাউন্টারে আছেন আমাদের রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, দিকে আসলে এক একজনকে 4টা টিকিট করে দেওয়া হলেও এখন 2টো টিকিট দেওয়া হচ্ছে এবং সেই টিকিট দেওয়ার প্রক্রিয়াটাও কিন্তু খুবই মন্থর। এখানে প্রায় 10,000-এর মতো টিকিট প্রত্যাশী রয়েছে। বিপরীতে আসলে কি পরিমাণ টিকিট রয়েছে বা কতক্ষণ টিকিট দিতে পারবে সেটাই একটা ব্যাপার। আর এখানে যারা টিকিট প্রত্যাশী রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ পাচ্ছি আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে। তারা আমাদেরকে যেটা বলেছিল যে পুলিশ আসলে তাদের প্রভাব খাটিয়ে, তারা অনেকেই আছেন যারা কিনা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু পুলিশ আসলে তাদের প্রভাব খাটিয়ে সেই লাইনের ভিতরে অনেকেই ঢুকিয়েছে এবং বেশ কয়েকবার পুলিশের সঙ্গে দর্শকদের, টিকিট প্রত্যাশীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। এই যে এখন আমরা আসলে দেখতে পাচ্ছি এখন আবার পুলিশের সঙ্গে টিকিট প্রত্যাশীদের একটা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। আসলে বাংলাদেশের ম্যাচ আসলেই, বাংলাদেশের যে কোনো ম্যাচ মানেই হচ্ছে গ্যালারিতে লাল সবুজের সে উচ্ছ্বাস, কিন্তু সেই উচ্ছ্বাসের জন্য কিন্তু বাংলাদেশের সমর্থকরা যারা বারবারই কিন্তু বিভিন্ন প্রকার বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়। এখানে আরও একটা অভিযোগ এসেছে, সেই অভিযোগটি হচ্ছে গিয়ে এখানে নারীদের লাইন তুলনামূলক ছোট হওয়ায় তুলনামূলক ছোট হওয়ায় একজন একাধিকবার করে টিকিট নিয়েছে এবং যে সমস্ত নারী এখানে আসলে টিকিট নিচ্ছে তাদের অধিকাংশই, আমরা যদি সংখ্যার হিসেবে বলি, শতকরা 80%-এরও বেশি রয়েছে যারা মূলত খেলা দেখতে নয়, সেই টিকিটকে উচ্চ মূল্যে বা তারা বিক্রি করার জন্য রয়েছে। এর ফলে মূলত যারা টিকিট সংগ্রহ করতে আসেন, অর্থাৎ যারা সত্যিকারী বাংলাদেশের ক্রিকেট প্রেমী, তারা কিন্তু টিকিট বিক্রি থেকে, খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু সময় আগে থেকে টিকিট বিক্রি কিছু সময়ের জন্য বন্ধ রয়েছে। এ নিয়ে আসলে এখানে যারা উপস্থিত তাদের সঙ্গে বারবারই পুলিশের বেশ কয়েকবার আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কত সময় ধরে দাঁড়িয়েছেন? আমি ভোর 4টা থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। কোনো ধরনের অভিযোগ আছে কিনা? না, কোনো অভিযোগ নাই। সুন্দর, পুলিশের কাছ থেকে সুন্দর সুবিধা পাইছি আমরা। আসলে এখানে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের আর মতামত পাওয়া যাচ্ছে। আমরা একটু এখানে আরো একজন দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি আসলে কখন দাঁড়িয়েছেন এবং পুলিশের কাছ থেকে আপনার কাছে কোনো ধরনের অভিযোগ আছে? আমরা ভোর 4টা থেকে এখানে দাঁড়িয়ে আছি কাঙ্ক্ষিত একটা টিকিটের আশায়, কিন্তু দুঃখের বিষয় যে আমরা আজ পর্যন্ত একটা টিকিটও পাইনি। কিছু মহিলারা আছে স্বার্থ ত্যাগের জন্য, তারা একটা টিকিট নেওয়ার পরে বাসা যে আবার দুটো তিনটা। আসলে যে কথাটা বলছিলাম যে এখানে যারা নারী রয়েছে তারা একাধিকবার করে টিকিট নিচ্ছেন, এই ব্যাপারটিতে আসলে দর্শকদের বারবার দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে মনে করেন। তো মামুন, এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবর। মামুন, নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুপুর 12টায় মাঠে নামবে বাংলাদেশ। আর মিরপুর ইনডোর স্টেডিয়াম এলাকায় টিকিট কাউন্টার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারায়ণগঞ্জ নগরীর প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডের ফুটপাত আবারও দখল করে বেচাকেনা শুরু করেছে হকাররা। গতকাল বিকেল থেকে বঙ্গবন্ধু সড়কের চাষারা সোনালী ব্যাংক মোড় থেকে 2 নম্বর রেলগেট পর্যন্ত দুই পাশে শীতের পোশাক সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন হকাররা। এতে নগরীর প্রধান সড়কে আবারও যানজট সৃষ্টি সহ পথচারীদের চলাচলে সমস্যা দেখা দেয়। হকারদের অভিযোগ, সিটি কর্পোরেশন নির্ধারিত জায়গায় ক্রেতা না আসায় বাধ্য হয়েই তারা প্রধান সড়কে বসেছেন। এছাড়া নির্ধারিত স্থানে হকারদের জায়গা সংকুলান হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এর আগে সিটি কর্পোরেশনের হকার উচ্ছেদের সময় সংঘর্ষের পর জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে সিটি কর্পোরেশন। এতে প্রধান সড়ক ছাড়া অন্যান্য সড়কে হকারদের বসার অনুমতি দেওয়া হয়। মানে আমার পেটের
জন্য আমার বাল বাচ্চার জন্য আমার রাস্তায় তৈব মানে যতই নিষেধ করুক ততই আমরা রাস্তায় বসবো, কোনো কিছু করার নাই। হকার হইব 10,000, আমরা দিছি 200 মানুষ। কোনো কাস্টমার এদিকে আসে না, সব ওইদিকে কাস্টমার। শহরের সৌন্দর্য যদি চাই তাহলে তো সেটা আমাদেরই করতে হবে, যে একটা হকারদের একটা স্থান হোক। তাদের স্থানান্তরিত করে তারপর তাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। বাণিজ্য মেলার প্লাস্টিক পণ্যের দোকানগুলো এরই মধ্যে বেচাকেনায় বেশ সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন ছাড় ও বাহারি পণ্যের আকর্ষণে ক্রেতারা ভিড় করছেন এসব দোকানে। বিগত দিনের তুলনায় মেলার প্লাস্টিক পণ্যের দোকানে ক্রেতার ভিড় বাড়ায় বিক্রেতারা লাভের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্লাস্টিকের তৈরি বাহারি পণ্য, নিত্য প্রয়োজনীয় বাসন কোসন আসবাব, শিশুর খেলনা কিংবা ঘর সাজানোর শৌখিন জিনিসপাতি কিনেই প্লাস্টিকের জগতে। বলছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্লাস্টিক পণ্য পসরা সাজিয়ে বসা স্টলগুলোর কথা। এমন কোনো পরিবার নেই যাদের কোনো না কোনোভাবে প্লাস্টিক পণ্য ব্যবহার করতে হয় না, আর তাই প্রয়োজনের সাথে মেলা উপলক্ষে দেয়া ছাড়ে সমন্বয় করতে প্লাস্টিক পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নতুন নতুন আইটেম যেগুলো আমরা গতবার পাইনি, এইগুলো এইবার অনেক ধরনের নতুন আইটেম আমরা পাচ্ছি, তার মধ্যে ডিসকাউন্ট প্রাইসও আছে। ব্রাশ সেট, জুলজারু, এই চামচ কিনলাম, ফ্লেক্সিবল চামচ কিনলাম, অনেক ভালো প্রোডাক্টগুলো, ভালো দামগুলো অনেকটা রিজনেবল। বাণিজ্য মেলা আসলাম, বিভিন্ন জিনিস আসে, ভালো ভালো বাইরের জিনিসগুলি আসে, দেশীয় প্রোডাক্টও ভালো, সেজন্য আসা। যদিও ক্রেতাদের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিক পণ্যের দামের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে গুণগত মান বিবেচনায় পণ্য কেনার ক্ষেত্রে দামকে কোনো বিষয় মনে করেন না তারা। ক্রেতা হিসেবে বলতে এটুকুই চাই যে মানে সব শ্রেণীর মানুষের কাছেই পণ্যগুলো যেন সহজেই পৌঁছায়। হ্যাঁ, দামটা আরেকটু কমলে মনে হয় ভালো হতো। প্লাস্টিকের বাস্কেট, তারপরে ওই বক্স, তারপরে খাবারের হটপট, এই ধরনের জিনিস যেগুলো পছন্দ হয়েছে সবই কিনছি। বাসাবাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের নিত্যপণ্যগুলোর চাহিদা বেশি রয়েছে এবছরের মেলায়। বিগত দিনগুলোর তুলনায় ক্রেতার সংখ্যা বাড়লেও শীতের কারণে এখনো ক্রেতা কিছুটা কম বলে মনে করেন তারা। বিশেষ করে যে প্লেটগুলো আছে বা বাটি আছে, তারপরে আমাদের কিছু পট আছে, আবার কিছু আছে যে আমাদের ওয়াটার পট আছে, কিছু জগ আছে, এগুলো সবকিছুই মানে মোটামুটি আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবকিছুরই চাহিদা আছে। স্পাইসি জার যেমন হচ্ছে, টিফিন বক্স যে টাইপটা, তারপরে খেলনা আছে, তারপর হচ্ছে আপনার পানির পট আছে, এগুলো বেশ ভালো চলে। এর আগে অল্প কিছুতে নির্দিষ্ট পণ্যের ডিসকাউন্ট ছিল, এখন সবগুলোতে চলতেছে। কমপক্ষে 8টি কোম্পানির প্লাস্টিক পণ্যের 10টিরও বেশি স্টল রয়েছে এবারের বাণিজ্য মেলায়। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আপনারা জানেন রাজধানীর আগারগাঁওয়ে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। মেলা প্রাঙ্গণের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলেছি তার কাছে। সবুজ। মামুন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে 19তম দিন, শুক্রবার, সরকারি ছুটির দিন, বন্ধের দিন, যার জন্য মেলা শুরুর অর্থাৎ সকাল 10টা থেকে কিন্তু মেলা প্রাঙ্গণে দর্শনার্থীর যে ঢলের মতো প্রবেশ, সেই চিত্র কিন্তু আমরা আজকে দেখেছি এবং আজ এবং আগামীকাল শনিবার হয়তো এই দৃশ্য থাকবে। পুরা সপ্তাহের হয়তো বেচা কেনা এবং দর্শনার্থীর যে আগমন থাকে শুক্রবার শনিবার অর্থাৎ বন্ধের দিন, সাপ্তাহিক বন্ধের দিন কিন্তু সেই দর্শনার্থীর ভিড়টা বেশি থাকে এবং আজকে সকালেও সেই চিত্রই দেখেছি। মেলার প্রতিটি প্রান্তেই, প্রায় প্রতিটি স্টলে, প্যাভিলিয়নে কিন্তু দর্শনার্থীদের সেই ভিড় দেখা যাচ্ছে এখন এবং সবাই কিন্তু এসেছে। অনেকে এসেছেন যারা বিকেলের দিকে বেশি ভিড় হয়ে যায়, যার জন্য সকালে একটু কম ভিড়ের মধ্যে একটু ঘোরাফেরা করে তাদের পছন্দের মতো পণ্য যদি চোখে পড়ে যায়, কিংবা খেলা আছে, আজকে ইজতেমা হচ্ছে, সবকিছু মিলিয়ে দর্শনার্থী হয়তোবা অন্য শুক্রবারের তুলনায় এত বেশি হবে না, এরকম কিন্তু কিছুটা শঙ্কার কথাও আছে। তো সবকিছু মিলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীরা তাদের যে নিত্য দরকারি পণ্য কিনেন এবং কিনছেন প্রত্যেকটা স্টলে, সেই সাথে কিন্তু আজকে 19তম দিন এ পর্যন্ত এসে কিন্তু বেশ সাড়া পেয়েছেন যারা রপ্তানি আদেশ অর্থাৎ দ্বিপাক্ষিক যে বাণিজ্য, সেখানেও কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতি বছরই খুব ভালো ভূমিকা রেখে থাকে। আমরা যদি গতবার দেখি, গতবার কিন্তু 243 কোটি টাকার বেশি রপ্তানি আদেশ পেয়েছিল এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন স্টল, প্যাভিলিয়নের প্রতিষ্ঠান অর্থাৎ বিভিন্ন
পণ্যের নির্মাতারা, উৎপাদকরা। 16 সালের ছিল সেটা 235 এবং তার আগের বছর 15 সালের ছিল 95 কোটি টাকা। অর্থাৎ প্রতি বছরই কিন্তু এই যে রপ্তানি আদেশের এটাও কিন্তু বাড়ছে। সেই সাথে যে দর্শনার্থীর যে পণ্যের চাহিদা, সেই পণ্যের চাহিদা থেকে কিন্তু যে নিত্য নতুন পণ্যের এবং যে মেলার পরিবেশ সবকিছু মিলেই কিন্তু সাজানো গোছানো একটা মেলার দিকেই যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবং আরেকটা জিনিস লক্ষণীয় যে এবার যে স্টল প্যাভিলিয়নগুলো হয়েছে, বিশেষ করে বড় বড় যে প্যাভিলিয়নগুলো আছে, সেই প্যাভিলিয়নগুলোর কিন্তু যে নির্মাণ অর্থাৎ যে অবকাঠামো, সেখানেও কিন্তু কিছুটা নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসা হচ্ছে। কারণ এখানে অনেক মানুষ আসেন কিন্তু তারা ঘোরাফেরা করতে এবং তাদের সময়টা প্রিয়জনের সাথে, পরিচিত জনের সাথে কথা বলার জন্য। তো সবকিছু মিলিয়ে তারা যে তাদের সময়টা একটু আনন্দের সাথে, একটু বিনোদনের সাথে কাটাবেন এবং পছন্দ মতো পণ্য কিনবেন, এভাবেই কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রতিটি দিন কাটে। আজকে শুক্রবার, সেই দর্শনার্থীর ভিড় কিছুটা বেশি হবে, এটাই স্বাভাবিকভাবে বলছেন যারা দোকানি, যারা স্টল প্রতিনিধি তারা। তো মামুন, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখন পর্যন্ত সর্বশেষ খবর। সরকারি ছুটির দিনে উপচে পড়া ভিড় রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, আর মেলা প্রাঙ্গণ থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। রংপুর লালমনিরহাটবাসীর বহুল প্রতীক্ষিত দ্বিতীয় তিস্তা সড়ক সেতুটি এখন উদ্বোধনের অপেক্ষায়। সেতুর কাজ শতভাগ শেষ হলেও এখন চলছে সংযোগ সড়কের কাজ। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এটি চালু হলে পাল্টে যাবে এই অঞ্চলের জীবনচিত্র, সহজ হবে ভারত, ভুটান ও নেপালের সাথে দেশের ব্যবসা বাণিজ্য। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে মানিক সরকারের রিপোর্ট। বহমান তিস্তার এপার ওপারের মানুষের যোগাযোগ আর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের শুভ উদ্বোধনের সেই মহেন্দ্রক্ষণটি বাধা পড়ে আছে আনুষ্ঠানিকতায়। তবে টুকটাক কাজ শেষে ফেব্রুয়ারিতেই খুলে যাবে কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় তিস্তা এই সড়ক সেতু। ব্রিজ হওয়াতে আমরা খুব আনন্দিত, কিন্তু ব্রিজটা তাড়াতাড়ি চালু করার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করি। এখানে খাওয়ানো যায়, অনেক আমাকে ওয়েট করা লাগে, সেতুটা চালু হয় তাহলে দেখা যাবে যে আমাদের অনেক সময় বাঁচবে। ব্রিজটা তাড়াতাড়ি উদ্বোধন হলে আমরা সবাই এটার সুফল উপভোগ করব। শিক্ষা, স্বাস্থ্য সহ অনেক কিছুর চিত্রপটই পাল্টে যাবে এই সেতু চালু হলে। বুড়িমারি স্থলবন্দর ও রেল যোগাযোগ ব্যবস্থা কাজে লাগিয়ে পিছিয়ে থাকা এ অঞ্চলে প্রাণ সঞ্চারিত হবে ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানির ক্ষেত্রে। নেপাল, ভারত, ভুটান এবং তাদের সঙ্গে যাতায়াতটা মানুষের সহজতর হবে, তখন অতি সহজেই মানুষ যে কোনো ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকতে পারবে। ব্রিজটা আমাদের তাড়াতাড়ি খুলে দিলে আমাদের জন্য এটা লাভজনক, আমরা ব্যবসায়ী মানুষ। নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান বলছেন সেতুর কাজ শতভাগ শেষ, এখন সংযোগ সড়কের কাজ চলছে। আমাদের কাজ 100% কমপ্লিট, আরও 1 মাস আগেই। এখন ব্রিজ হ্যান্ডওভারের জন্য আমরা বসে আছি। আর বাস্তবায়নকারী এলজিইডির এই প্রকৌশলী জানালেন ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন সেতুটি। আমাদের অ্যাপ্রোচের কাজ একটু বাকি আছে, অ্যাপ্রোচের কাজ শেষ হলেই ব্রিজের উদ্বোধন প্রোগ্রাম ফাইনাল আউট করা যাবে। আশা করা যাচ্ছে সামনের মাসের ফার্স্ট উইকে ব্রিজের উদ্বোধন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। জিআরডি প্রকল্পের আওতায় 850 মিটার দৈর্ঘ্য এবং 9.6 মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 121 কোটি 65 লাখ টাকা। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা ও হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে ঠান্ডার মাত্রা। এতে বিপাকে পড়েছেন কর্মমুখী মানুষ। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 7.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় কিছুটা উত্তাপ নিতে চায়ের দোকানে ভিড় করছেন অনেকে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। অসুস্থদের মধ্যে বেশিরভাগই রয়েছে শিশু রোগীর সংখ্যা। সকালে তীব্র কুয়াশায় ঢাকা পড়ে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা, সেই সাথে মৃদু হিমেল হাওয়া ঠান্ডার মাত্রা বাড়িয়ে দিয়েছে। দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন কর্মজীবী মানুষ। কুড়িগ্রামে আবারও কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজ সকালে তা কমে দাঁড়িয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কুয়াশা, হাত পা কাফে, আমরা বুড়া মানুষ কাহে আছি, কামলা দিয়ে খাই। এখন ঠান্ডাতে জামা জমা নাই, কিছুই নাই, কম্বল দেওয়ার কিছুই নাই। ঠান্ডা যাবারই দেখছি না ভাই, আমার কষ্ট তো যায় না। প্রচন্ড শীত, এই শীতের মধ্যে হাত পা কোকড়া লাগে যাচ্ছে। গাড়ি নিয়ে আসছি, এখন আসে দেখি যাত্রী নেই, সেজন্য বসে আছি। কাজে বের হওয়া যাচ্ছে না, সাইকেল নিয়ে হাত পা কোকড়ায় যাচ্ছে। অনেক মোটা জামা কাপড় পরেও
শীত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। আর রাত্রে একটা কম্বল বা একটা লেপে এই শীত থেকে পরিত্রাণ পাওয়া অনেক কষ্টসাধ্য। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। নারীদের আগ্রহ বাড়ছে রাইড শেয়ারিং সার্ভিসে। উবার পাঠাও এর পর এবার নারীরাও চালক হিসেবে সেবা দিতে ছুটবেন রাজধানীর বিভিন্ন গন্তব্যে, যেখানে যাত্রী চালক দুজনই নারী। তাদের মতে সমাজের সব শ্রেণীর মানুষের মানসিকতার পরিবর্তন হলে রাজধানীতে নারীদের পথ চলা আরও অনেক সহজ হবে। বিস্তারিত মৌসুম ইসলামের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। ব্যস্ত নগরী ঢাকা, জীবনের প্রয়োজনে এই নিরন্তর ছুটে চলা। কিন্তু নারীর ছুটে চলায় এই শহর এখনো পুরোপুরি উপযোগী হয়ে উঠতে পারেনি। বন্যা বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। ফার্মগেট বাসা আর অফিস গুলশান লিংক রোডে, যে কারণে যাতায়াতের ধকল এড়াতে এই স্কুটি প্রধান ভরসা। বাসে মেয়েদের ওঠা নামা, অফিসে যাতায়াত, স্কুল কলেজ যেখানে বলেন না কেন খুবই আর কি সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায় 3 বছর হলো স্কুটি চালাচ্ছি। স্কুটি নেওয়ার প্রধান কারণই হলো যানবাহনের সমস্যা। স্বল্প সময়ে আমি আমার অফিসে যেতে পারি। হ্যারাসমেন্ট থেকে আর কি আপাতত মুক্তি পেয়েছি। কিন্তু এই সুযোগ মিলছে কতজন নারীর? বেশিরভাগ নারী যাত্রাপথের ধকল পোহাচ্ছেন প্রতিনিয়ত। উবার পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং সার্ভিসে অনেকের লাভ হলেও তাতে খুব একটা সুবিধা হয়নি নারীদের, যে কারণে এবার রাইড শেয়ারিং সার্ভিস স্যাম নিয়ে এসেছে নারীদের জন্য পিঙ্ক স্যাম, যেখানে বন্যার মতো শিক্ষার্থী কর্মজীবীরাই চালক যাত্রী। সুখবর হচ্ছে এ মাসের শেষেই পিঙ্ক স্যামের সুবিধা পাবেন রাজধানীর নারীরা। গত 1 বছরে হিউজ স্কুটি শহরে বেড়েছে এবং হিউজ নারী বাইকার আমাদের রেজিস্ট্রেশন করেছে। আমরা জানুয়ারির লাস্ট উইকে এটা লঞ্চ করব। ছেলের পিছনে বাইকে করে যাওয়া আসা জিনিসটা আমাদের সমাজ ভালোভাবে নিচ্ছে না। যদি মেয়ে বাইকার হয় তাহলে তো আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, কারণ কি ছেলে হলে আমরা আনকমফোর্টেবল ফিল করি আর মেয়ে হলে আমরা কমফোর্টেবল থাকবো। দামটা যদি এরকম নাগালের মধ্যে হয় তাহলে আমরা শিক্ষার্থীরা সহজে এটার মধ্যে চড়তে পারবো। এই সেবায় মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে একজন নারী বাইকার। তার পেছনে বসে ছুটবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে। একটা মেয়ে যখন একটা স্কুটি চালাবে, তার পিছনে যখন একটা মেয়ে উঠবে, সেটা সব দিক থেকে কমফোর্টেবল। আমাদের স্কুটির যে তেল খরচটা ইনফ্যাক্ট সেটাও আমাদের প্রতিদিন উঠানো সম্ভব। তো দুদিক থেকেই সুবিধা। পিঙ্ক স্যামের সুবিধা পেতে প্রথম 3 কিলোমিটারে 60 টাকা এবং প্রতি কিলোমিটারে 12 টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের, যা অনেকটাই সাশ্রয়ী হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। অ্যাকশনের বাংলাদেশ ও ইউকেইডের গবেষণা বলছে ঢাকা শহরে 56% নারী নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থার অভাবে হরহামেশাই বাইরে বের হওয়া থেকে বিরত থাকেন। পিঙ্ক স্যামের মতো সুবিধা আরও প্রসারিত হলে রাজধানীর রাস্তায় নারীদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি নারীদের বাইরে বের হওয়ার হার বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মিয়ানমার উভয় দেশকেই আর্থিক সহায়তা দিতে এডিবি প্রস্তুত বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ওয়েনকাই ঝাং। বাংলাদেশ উন্নয়ন ফোরামের আলোচনা শেষে গতকাল এডিবি বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। ঝাং বলেন, মধ্যম সারির দেশে উন্নীত হতে এবং এসডিজি বাস্তবায়নে বাংলাদেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ মানব সম্পদ তৈরি করে নতুন কর্মসংস্থান সৃষ্টির সাথে উদ্যোক্তা তৈরি এবং নতুন বাজার খুঁজতে হবে বাংলাদেশকে। এছাড়া উন্নয়ন ফোরামে নগরবাসীকে পরিচ্ছন্ন পানি সরবরাহ করতে ঢাকা ওয়াসাকে গুরুত্বের সাথে পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ জলবায়ু প্রভাব মোকাবেলা করে আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে, তবে মধ্যম সারির দেশ হতে হলে কারিগরি শিক্ষা ব্যবস্থা ও নতুন কর্মসংস্থান তৈরি বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তুলে ইকোনমিক জোনগুলোতে বিদেশি বিনিয়োগ এনে কর্মসংস্থানে অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আর সম্প্রতি রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মিয়ানমার যে দেশই সহায়তা চাইবে, সদস্য দেশ হিসেবে এডিবি অর্থ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর সহায়তা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশ চাল রপ্তানির দেশ থেকে আমদানিকারকের দেশে পরিণত হয়েছে।
এই পরিস্থিতিতে বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারী 5টি দেশ সহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সমর্থন ও সহযোগিতা না পেলে 2030 সালের মধ্যে এসডিজি অর্জন শঙ্কার মুখে পড়বে। তবে এসডিজির 17টি সূচকের মধ্যে বেশিরভাগ সূচকে ভালো করায় 2019 সালের মধ্যে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার 8% উন্নীত হবে বলে প্রত্যাশা মোস্তফা কামালের। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে আমরা চাল রপ্তানি করতাম, বর্তমানে আমদানি নির্ভর হয়ে পড়েছি। এই পরিস্থিতিতে উন্নয়ন সহযোগী দেশগুলো যদি কার্যকরভাবে সহায়তা না করে, তাহলে বাংলাদেশের একার পক্ষে এসডিজির সবগুলো লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার পরও উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলোর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রাজধানীর একটি হোটেলে 2 দিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্থায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বাংলাদেশ লক্ষ্যমাত্রা মোতাবেকই উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছাবে, এটা আমাদের বিশ্বাস। মধ্যম আয়ের দেশে পরিণত হলে 2024 সালের পর থেকে অনেক সহযোগিতা কমে যাবে, এটাই স্বাভাবিক। আমাদের উন্নয়ন সহযোগীদের বলবো, তারা যেন আমাদের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ভিন্ন নামে ভিন্ন ইস্যুতে তাদের সহযোগিতা অব্যাহত রাখে। আর এসডিজি অর্জনে অর্থায়নকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেনে তা মোকাবেলায় অন্য দেশের মতো বাংলাদেশও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এবারে ইস্তেমার খবর। ফজর নামাজের পর আমবায়নের মাধ্যমে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 3 দিনের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলার লাখো ধর্মপ্রাণ মুসল্লি। এরই মধ্যে মুসল্লির পদচারণায় মুখর ইস্তেমা প্রাঙ্গণ। তীব্র শীত উপেক্ষা করে কয়েকদিন ধরে টঙ্গীর তুরাগ তীরে আসতে থাকেন তারা। শীতে মুসল্লিদের কষ্ট কমাতে 160 একরের মূল ময়দানকে ঢেকে দেওয়া হয়েছে সামিয়ানা দিয়ে। মুসল্লিদের নিরাপত্তায় র্যাব ও পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত। এই মুহূর্তে ইস্তেমা প্রাঙ্গণে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুমেল, ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে 53তম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা আজকে শুরু হয়ে গেছে। তো ফজরের নামাজের পর থেকে যে আমবায়ন শুরু হয়েছিল সেটি চলেছে টানা সকাল 10টার কিছু আগে পর্যন্ত। তো এরপরে তালিম শুরু হয়েছে, অর্থাৎ আপনি জানেন যে 16টি জেলার মুসল্লিরা এবারের দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন। তো মুসল্লিরা বিভিন্ন জামাতে আলাদা আলাদা হয়ে তারা নিজেদের মধ্যে তালিম করছেন, অর্থাৎ তাবলিগের যেসব নিয়মাবলী রয়েছে, ইসলামের যেসব বিধিবিধানগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এবং এই যে তালিম এটি চলবে আরো ঘন্টাখানেক। তো তারপরে 12টা থেকে আপনার জুমার নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি শুরু করবেন। এবং এভাবে আজকে সকাল থেকে একের পর এক কর্মসূচির মাধ্যমে ইজতেমার দ্বিতীয় পর্বের যে প্রথম দিনের যে কার্যক্রম সেটি এগিয়ে চলেছে। আর এরই মধ্যে আমরা দেখছি যে ইজতেমা ময়দান সেটি পুরোটি ভরে গেছে, সব মুসল্লিরা অবস্থান নিয়েছেন এবং ফাঁকা কোনো জায়গা ভিতরে আর চোখে পড়ছে না। এবং আপনি জানেন যে গত পর্বে অর্থাৎ গত সপ্তাহে যখন ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় তখন আমরা দেখেছিলাম যে তীব্র শীত ছিল। তো এবার শীত অনেকটাই কম। এখন তো এই মুহূর্তে একেবারে ঝকঝকে রোদ রয়েছে এখানে। এবং গত সপ্তাহে যেরকম তীব্র কুয়াশা ছিল, বাতাস ছিল, সেরকম বৈরী আবহাওয়া এখন নেই। তো আবহাওয়া খুব ভালো। এবং মুসল্লিরা যারা আসছেন তারা যেটি বলছেন যে গত পর্বের তুলনায় এ পর্বে শীত অনেকটা কম হওয়াতে অজু, গোসল সহ অন্যান্য যেসব আনুষঙ্গিক কার্যক্রম তাদের সেগুলোতে যথেষ্টই সুবিধা হচ্ছে। এবং আপনি জানেন যে আজকে যেহেতু শুক্রবার, এখানে জুমার নামাজ আদায় করতে ইজতেমায় যারা অংশ নিচ্ছেন তারা ছাড়াও আশপাশ থেকে অনেক মুসল্লিরাই আসবেন। তো তারা যাতে এখানে নামাজ আদায় করতে পারেন সেজন্য সব রকম ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে এরই মধ্যে অনেক মুসল্লি কিন্তু ইজতেমা ময়দানের দিকে চলে এসেছেন, অর্থাৎ নামাজের কিন্তু আরো 2 ঘন্টারও বেশি সময় বাকি রয়েছে। কিন্তু এরই মধ্যে দেখছি যে আশপাশ থেকে মুসল্লিরা আসছেন, তারা ইজতেমা ময়দানের ভিতরে ঢোকার চেষ্টা করছেন। এবং যদি ভিতরে জায়গা যারা না পাচ্ছেন তারা আশপাশে যে বিভিন্ন ফাঁকা জায়গাগুলো রয়েছে, খালি জায়গাগুলো রয়েছে সেসব জায়গাতেও তারা অবস্থান নিচ্ছেন। আর এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল এবার আমরা দেখছি সেই একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে, কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর যেহেতু আজকে জুমার নামাজে এখানে লাখো মুসল্লির সমাগম হবে সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরও বাড়ানো হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাবলিগ জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবীরা আছেন, তারাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
তো টঙ্গীর তুরাগতীর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মামুন। দ্বিতীয় পর্বের প্রথম দিনের ইস্তেমার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুবেল। পেমেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক নিবন্ধনের জন্য অনলাইন আবেদনের সেবা চালু করল পেমেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর। এতে হয়রানি ছাড়া ঘরে বসেই অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন উদ্যোক্তারা। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নিবন্ধন সনদ ও অনলাইনে পাওয়ার সুযোগ করে দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি বলেন, বাংলাদেশে অনেক নতুন প্রযুক্তি ও ফর্মুলা আবিষ্কার হলেও সময়মতো এসব উদ্ভাবন এবং পণ্য নিবন্ধন করতে না পারায় মালিকানার স্বত্ব অন্যের হাতে চলে যাচ্ছে। সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে জাতীয় মেধা সম্পদ নীতি কৌশল চূড়ান্ত করা হবে। নিবন্ধনের আইনগত দিক সম্পর্কে উদ্যোক্তাদের সচেতনতার অভাব থাকায় বিষয়টি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন ডিপিডির নিবন্ধক। শুধু অনলাইনে নিবন্ধনের আবেদন নিষ্পত্তি করলে হবে না, আমি চাই আবেদন থেকে শুরু করে নিবন্ধন সনদ পাওয়া পর্যন্ত পুরোটাই অনলাইনে হতে হবে। দেশে মেধা সম্পদের সৃষ্টি ও সুরক্ষায় শক্তিশালী জাতীয় নীতিমালা ও কৌশল প্রয়োজন থাকলেও দীর্ঘদিন ধরে বিষয়টি উপেক্ষিত ছিল। বিশ্ব মেধা সম্পদ সংস্থার সহায়তায় জাতীয় মেধা সম্পদ নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে এই খসড়া তৈরি করা হয়েছে, শীঘ্রই এটি চূড়ান্ত করা হবে। বাংলা তোষা রিজেকশন, আনকাট ও বাংলা হোয়াইট রিজেকশন, এই তিন ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই তিন ধরনের কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকবে। তবে অন্য সব ধরনের কাঁচা পাট এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলেও জানানো হয়। এর আগে পণ্যে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করতে 2015 সালের 3 নভেম্বর 1 মাসের জন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। 1 মাস পর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর 2016 সালের 3 এপ্রিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। কর্মক্ষেত্রে নিরাপত্তা, বাসস্থান ও দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সহ 12 দফা দাবিতে সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। গতকাল নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে সংগঠনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা অংশ নেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন সহ ঊর্ধ্বতন নেতারা। এতে বক্তারা নির্মাণ শ্রমিকদের উন্নয়নে বাজেটে বরাদ্দ রাখা ও যে কোনো সমস্যা সমাধানে সব জেলা এবং উপজেলা পর্যায়ে শ্রম আদালত স্থাপনের দাবি জানান। বাংলাদেশ ডেন্টাল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোস্তাক হোসেন সাত্তার। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি সংগঠনের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। মানিকগঞ্জের হরিরামপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল ঝিটকা বাজারের রিনি মার্কেটে এই এজেন্ট শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান। অনুষ্ঠানে তিনি বলেন, ইসলামী ব্যাংকে পুরুষদের পাশাপাশি নারীদেরও অংশগ্রহণ বাড়ানো হবে। এ সময় ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের ডিজিটেক ইন্ডাস্ট্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো কম্পিউটার তৈরির আধুনিক কারখানা। এর মধ্য দিয়ে স্মার্টফোনের পর বাংলাদেশের নাম যুক্ত হলো কম্পিউটার উৎপাদনকারী দেশের তালিকায়। গতকাল নবনির্মিত ওয়ালটন কম্পিউটার কারখানার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি
মন্ত্রী মোস্তফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস.এম. শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিকভাবে কারখানাটি মাসে 60,000 ল্যাপটপ, 30,000 ডেস্কটপ এবং 30,000 মনিটর উৎপাদন করবে। যশোর রোডের ভারতীয় অংশ জুড়ে প্রায় 4,500 গাছের আঁকাবাঁকা সড়কে জড়িয়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পরবর্তীতে দুই দেশের সামাজিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক। মার্কিন কবি অ্যালান গিন্সবার্গ, বব ডিলান, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে কবির সুমন, কারো সৃষ্টি থেকেই বাদ পড়েনি মহাকালের অতন্দ্র প্রহরী সবুজে ঘেরা এই মহাসড়কটি। বর্তমানে কেমন আছে ইতিহাসের সেই স্বজনরা? বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে সুব্রত আচার্য। পেট্রাপোল সীমান্ত থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত ঐতিহাসিক যশোর রোডের দৈর্ঘ্য প্রায় 61 কিলোমিটার। তবে বিশালাকার শতবর্ষী গাছের শ্যামলিমার আচ্ছাদন শুরু অশোকনগর হাবড়ার পর থেকে। সীমান্তের 0 পয়েন্ট পেরিয়ে সবুজের বিস্তৃতি বাংলাদেশের যশোর রোড পর্যন্ত। যশোর রোডের প্রাচীন এই শীতল ছায়াতলে মিশে আছে বহু মানুষের আবেগ, অনুভূতি, অনেক স্মৃতি। আমরা দেখেছি ওই ইরাক তেহরান একবার রেলওয়ে গাড়ি ঢাকা পর্যন্ত গেছিল, তখন ওরাও বলছে যে রাস্তায় এরকম পৃথিবীর মধ্যে এরকম রাস্তা দেখিনি, এই রাস্তাটা এত সুন্দর তা বলার মতো না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনবসতি। আগের চেয়ে বহুগুণ ব্যস্ততা বেড়েছে সরু যশোর রোডেরও। যোগাযোগ সহজ করতে যশোর রোডের ভারতীয় অংশে 1000 গাছ কাটার পরিকল্পনা নিয়ে গত বছর শুরু হয় রাস্তা প্রশস্ত করার কাজ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেঁকে বসেন পরিবেশ প্রেমীরা। গাছ না কেটে নতুন সড়ক নির্মাণের দাবিতে বিক্ষোভ করেন তারা। তবে গাছ কাটা শুরু হয় তখন ফেসবুকে এই ব্যাপারটাকে আমরা খুব পরিমাণে বলতে থাকি এবং ব্যাপারটা যখন অনেক মানুষ ছড়ায় তখন আমরা রাস্তায় নামি এবং সেখান থেকে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা বলছেন যশোর রোড সংস্কারে জয়ন্তীপুর থেকে পেট্রাপোল পর্যন্ত 2 কিলোমিটার সড়কই হতে পারে যশোর রোডের দৃষ্টান্ত। এই সড়কে গাছগুলোকে মাঝখানে রেখেই 2 লেনের রাস্তা তৈরির কাজ হয়েছে। এটা যদি সরকার কিছুদিন আগে তৈরি করে থাকতে পারেন তাহলে এখন কেন গাছগুলোকে কেটেই রাস্তাটা বড় করতে হচ্ছে? উন্নয়ন করার একমাত্র পন্থা কি গাছ কাটা? এ অঞ্চলের জনপ্রতিনিধি বলছেন সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে সবুজ বাঁচিয়ে রেখেও উন্নয়ন সম্ভব। অনেকগুলো বছর এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, মানুষের প্রয়োজনেই তো ডেভেলপমেন্ট হয়। ইকো ব্যালেন্সটাও রেখে যদি মানুষের অসুবিধাগুলো কাটিয়ে মডিফিকেশনও হলো, আবার খুব হার্মফুল জায়গায় নিয়ে না গেলাম, এটা যদি ব্যালেন্স করে যদি ডেভেলপমেন্টের কাজ হয় আমার মনে হয় সেটা ভালো হয়। সবুজ বাঁচাতে পরিবেশ প্রেমীদের ওই আন্দোলন পরে ঠাঁই পায় কলকাতা হাইকোর্টে। 2017 সালের 17 এপ্রিল গাছ কাটার ওপর স্থগিতাদেশ দিয়ে আন্দোলনকারীদের পক্ষে রায় দেন কোর্ট। সংস্কার নিয়ে ক্যামেরায় কিছু বলতে রাজি না হলেও আদালতের রায় মেনে নেয়ার কথা জানিয়েছেন উত্তর 24 পরগনার জেলা শাসক। সুব্রত আচার্য, সময় সংবাদ, পেট্রাপোল, ভারত। টানা সপ্তমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় রস উৎসবের আয়োজন করেছে রঙে ভরা বঙ্গ নামের সংগঠন। সকাল থেকেই কাঁচা রসের স্বাদ উপভোগ করতে ছুটে এসেছেন নগরবাসী। বকুলতলায় প্রকৃতির সান্নিধ্যে রসমেলা উপভোগ করতে এসে অনেকে হারিয়ে গেছেন শৈশবে, কেউ বা মেতেছেন গ্রামীণ আমেজে। সাথে বয়াতি গানের মন করা লোকজ সুর রসমেলার আনন্দকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সব মিলিয়ে চারুকলার বকুলতলা সব বয়সীদের অংশগ্রহণে রূপ নিয়েছে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যে। আগতরা বলছেন এই ধরনের আয়োজন আরও বেশি তরুণ প্রজন্মকে নিজেদের সংস্কৃতি সম্পর্কে আগ্রহী করে তুলবে। আমার এই অনুভূতিটা খুব স্মরণীয় হয়ে থাকবে। আমি অনেকদিন পর রস খেলাম আর কি। আমার বয়স যখন 9 ছিল কিংবা 10 ছিল সেই সময় খেয়েছি এবং এখন 40 আপ হয়ে গেছে, তারপরে আজকে খেলাম, খুবই ভালো লেগেছে। নদীমাতৃক এই বাংলাদেশে জলভিত্তিক পর্যটন বিকাশের জন্য ভাসমান পর্যটন মেলার আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এবছর দ্বিতীয়বারের মতো এই ভাসমান পর্যটন মেলা সুন্দরবন 10 লঞ্চে করে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মুহূর্তে লঞ্চে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, মামুন, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু একটি ঐতিহ্যবাহী
ট্যুরিজম ফেয়ার অর্থাৎ ভাসমান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ট্যুরিজম কর্পোরেশন। এই দুটি সংগঠনের তত্ত্বাবধানে B15 নামে যে একটি সংগঠন রয়েছে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট সংগঠন নিয়ে, বিভিন্ন ট্যুরিস্ট সংগঠন নিয়ে যে সংগঠনটি B15, তারাই মূলত আজকের এই ভাসমান ট্যুর ফেয়ারের আয়োজন করেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এটি একটি বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী আয়োজন, কারণ এই নদী সারাদিন নদীর পরে অর্থাৎ নৌপথে থেকে এই যে ট্যুরিজম ফেয়ার অর্থাৎ বিভিন্ন ট্যুর অপারেটর প্রতিষ্ঠান কিন্তু এই ফেয়ারে অংশ নিয়েছেন এবং তারা যে বিভিন্ন দেশে বা দেশের কোথায় কোথায় যে ট্যুরিজম স্পট রয়েছে অর্থাৎ বিভিন্ন ভ্রমণের স্পট রয়েছে সেটিকেই মূলত হাইলাইট করার জন্যই মূলত এই আয়োজন এবং বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে যেন আরো ডেভেলপ করা যায় সেই লক্ষ্য নিয়েই মূলত তারা এই ধরনের আয়োজন করেছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে এবারের এই ভাসমান ট্যুরিজম ফেয়ারে অন্তত পক্ষে 25টি দেশি বিদেশি বিভিন্ন ট্যুরিজম প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ফেয়ারের মাধ্যমে তারা দেশবাসীকে জানিয়ে দিতে চান যে বাংলাদেশ যে একটি কত চমৎকার একটি ট্যুরিজম সেক্টর রয়েছে বাংলাদেশে কতগুলো, সেই সেক্টরগুলোকে তারা দেখিয়ে দিতে চান এবং এই সেক্টর থেকে যেন বাংলাদেশের অর্থনৈতিক খাত সমৃদ্ধ হতে পারে সেই সম্ভাবনাটিকে মানুষের সামনে তুলে ধরার জন্যই মূলত এ ধরনের আয়োজন। আর আপনাকে আমি আমার সাথে রয়েছেন এই ট্যুরিজম এই যে আয়োজন, এই আয়োজনের অর্গানাইজার অর্থাৎ সংগঠকরা, আমি এখন তাদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে এই ধরনের আয়োজনের লক্ষ্যটা কি এবং কেন এই আয়োজনটি আপনারা এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি করলেন? আমাদের ব্যতিক্রমধর্মী আয়োজনের মূল উদ্দেশ্য লাগে বাংলাদেশ রিভার ট্যুরিজমকে প্রমোট করা। তো আমাদের মতো নদী পৃথিবীর আর কোথাও নেই এবং নদীর যতগুলো সুযোগ সুবিধা আছে আমরা ব্যবহার করতে পারি। তো এই চিন্তা ভাবনা থেকেই আমাদের প্রথমে আসলো যে আমরা একটা ট্যুরিজম ফেয়ার করি যেটা দিয়ে সাধারণ মানুষের কাছে নদীকে পরিচিত করতে পারবো এবং এটাই শুধু বাংলাদেশে না পৃথিবীতে প্রথম। এখন পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে পৃথিবীতে প্রথম নৌপথে ভাসমান পর্যটন মেলা। এই মেলার মাধ্যমে আপনারা দেশবাসীকে কি মেসেজ দিতে চান বা আমাদের দেশের বাইরে থেকেও যারা বাংলাদেশের ট্যুর আপনার ভ্রমণে আসতে চান তাদের জন্য কি মেসেজ দিতে চান? আমাদের দেশবাসীর জন্য আমাদের মেসেজ হলো যে নদীর সৌন্দর্য রক্ষা করুন, নদী দূষণ থেকে দূরে থাকুন এবং নদীমাতৃক দেশ হিসাবে নদীর যে সৌন্দর্যটা এটা উপভোগ করুন, এটা ফিল করুন যে আমাদের কি সম্পদ আছে। আর বিশ্ববাসীর কাছে আমাদের হলো কি যেটা শো করা যে আমাদের কি আছে তোমরা দেখো। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের ন্যাচারাল রিসোর্স ব্যবহার করে ওদের ইকোনমি ডেভেলপ করছে। তো মামুন, আপনি যেমনটি শুনছিলেন যে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্যই বাংলাদেশের এই যে আপনার ভ্রমণ খাত অর্থাৎ যে ভাসমান পর্যটন মেলার খবর জানাতে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবুব। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উদ্বোধনের অপেক্ষায় রংপুর লালমনিরহাটবাসীর বহুল প্রতীক্ষিত দ্বিতীয় তিস্তা সড়ক সেতু, ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়ার আশাবাদ। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বিক্রি বাড়ায় সন্তোষ ব্যবসায়ীদের। রাইড শেয়ারিং সার্ভিস নিয়ে আসছে পিঙ্ক স্যাম, এ মাসের শেষেই এর সুবিধা পাবেন রাজধানীর নারীরা। প্রতি 3 কিলোমিটারের ভাড়া 60 টাকা। এবং ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে 53তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মুসল্লির ঢল। এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।